দিনাজপুর সহ 54 জেলায় খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ পর্যায়ক্রমে সকল ওয়াদা পূরণের আশ্বাস। রেশনিং প্রত্যাহারের পরও কাটেনি জ্বালানি তেলের ভোগান্তি। যাত্রায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, দাবি শেখ রবিউলের। শেষ কর্মদিবসে সচিবালয় সহ সরকারি অফিসে ঈদের ছুটির আমেজ, ব্যাংকে গ্রাহকদের ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খান খনন কর্মসূচির মাধ্যমে তিনি দেশ গড়ার কাজ শুরু করলেন। জনসমর্থন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে বলেন, দেশের মানুষ সঙ্গে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে বিভ্রান্ত করতে চাইবে, তাদের ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে দিনাজপুর থেকে জাহাঙ্গীর আকন্তের রিপোর্ট। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়ার এই খাল। 5 দশক পর সেই খাল পুনর্খননে কোদাল হাতে নিলেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার দেখানো দেশ গড়ার পথেই তারেক রহমান। দুপুর 12টার কিছু পর শাহপাড়া খাল এলাকায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খালপাড়ের মানুষ তাকে অভিবাদন জানায়। ঠিক শহীদ জিয়ার মতো গায়ে গেঞ্জি, মাথায় ক্যাপ পরে কোদাল হাতে খাল খনন করেন। এজন্য শহীদ জিয়ার প্রতিচ্ছবি। উদ্বোধন করেন খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচির পর খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর খালপাড়েই যোগ দেন বিশাল সমাবেশে। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিলেন বিপুল সংখ্যক মানুষ। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সরকার নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। খালপাড়ে বৃক্ষরোপণও করা হবে। কৃষি বাঁচলে কৃষকরা ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে এবং দেশ বাঁচবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয়, আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? কাকে লাগবে? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। প্রধানমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প হিসাবে 37,000 মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে 4 কোটি ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তারেক রহমান। আমি জানি এই এলাকার কোন মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই, তবে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে, কারণ সরকারের কিছু নিয়ম কারণ আছে। মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। আর একটা জিনিসও তো বুঝতে হবে, সবাই আপনারা বুঝেন যে এই যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে না, খবর তো সবাই রাখছেন না খবর? মধ্যপ্রাচ্যে যে আমাদের অনেক ভাইরা আছে ওখানে চাকরি বাকরি করে, তাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবে দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। এখনো শুরু হয়নি, ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা এটার পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব। দেশের মানুষের আয় বাড়াতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না? এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? বাংলাদেশে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা
কৃষি সংক্রান্ত দ্রব্য নিয়ে মিল ফ্যাক্টরি তৈরি করেছে। এর মধ্যে কথাবার্তা রয়েছে, তাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ ঈদের পরে বসছি যে এই এলাকায় যেখানে ইপিজির আছে দিনাজপুরে, তারপরে ঠাকুরগাঁও আছে, পঞ্চগড় আছে, এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করেছি। এই কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন বলেন, এই যে কৃষির সাথে সম্পর্কিত মিল ফ্যাক্টরি বলেন, এইগুলার পরিকল্পনা নিয়ে আমরা এগুলা স্থাপন করব। এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন দেশে শান্তি আসবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কে বলে হবে? গরমে আসলে সকলে রোজা রেখে শুকায় গেছে গলা, তাই না? আমারও গলা শুকায় গেছে। এখন যাই হোক, ইনশাল্লাহ একটু পরে ইফতার হবে, তখন বেশি করে পানি খেতে হবে। পানি কিন্তু সবাই বেশি করে খাবেন। আজকে অনেকক্ষণ রোদে ছিলেন আপনারা, ঠিক আছে? আজকে যে মাসে 5,000 টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী 2-4 বছরের মধ্যে যাতে 5 থেকে ইনশাল্লাহ 10,000 টাকায় পৌঁছে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়। এই খাল খনন কর্মসূচি কতটুকু সফল হলো আমি খবর রাখবো ইনশাল্লাহ। আবার আমি এই খাল খনন যখন শুনবো যে এই খাল 12 কিলোমিটার খাল কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ আমি দেখতে আসবো এই খাল খনন কর্মসূচি কতটুকু। আবার দেখা হবে আপনাদের সামনে এই খালের পারে, ইনশাল্লাহ আবার দেখা হবে এই এলাকার মানুষের সাথে। প্রধানমন্ত্রী জানান 13 কিলোমিটার লম্বা শাহপারা খাল খনন হলে 60,000 মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে আর উপকৃত হবে 3 লাখ মানুষ। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, এরপর খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সারা দেশে মৃত খালগুলো জীবন ফিরে পাবে, সেই সাথে কৃষকরা পাবে সেচ সুবিধা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কাহারোল, বলরামপুর শাহপারা খাল, দিনাজপুর। জ্বালানি সরবরাহের রেশনিং পদ্ধতি উঠিয়ে নেয়ার পরও এখনও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্প আর ফিলিং স্টেশনগুলোর সামনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে ভোক্তাদের। তবে ধীরে ধীরে অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চালকরা। বললেন, আগের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে তেল। এদিকে ডিপোগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না বলে অভিযোগ পাম্প মালিকদের। আরফিন শাওনের রিপোর্ট। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে যাত্রীদের চাপ। ট্রেনগুলো মোটামুটি শিডিউল অনুযায়ী ছাড়ায় নির্বিঘ্নে যাত্রায় আনন্দ সবার চোখে মুখে। বাস টার্মিনালগুলো থেকেও ঘরমুখ যাত্রীদের নিয়ে ছেড়ে যাচ্ছে বাস। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। জানান, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ইরান ও মার্কিন ইসরায়েল জোটের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের বিঘ্নের রেশ ধরে বাংলাদেশেও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা যায় সর্বস্তরে। জ্বালানি সংগ্রহে পাম্পগুলোতে পড়ে যায় দীর্ঘ লাইন। চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার থেকে রেশনিং পদ্ধতি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ লাইন থাকলেও পাম্প আর ফিলিং স্টেশনগুলোতেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। চাহিদা মতো তেল নিতে পারছেন বলে জানালেন চালকরা। আজকে এবং আগামীকাল 2 দিনই ফুল ট্যাঙ্ক করবে, এটার জন্য মানুষ একটু সিরিয়াল করতেছে। 2.5 ঘন্টা হলো এইখান পর্যন্ত আসছে। উঠাইতে দিলে তো আর একটু তাড়াতাড়ি হইতো, আমরা তাড়াতাড়ি তেলটা পাইতাম। সরকার তো বলতেছে কোনো ঘাটতি নাই, তারপরও এত লম্বা সিরিয়াল দিয়ে অল্প অল্প করে তেল দিচ্ছে, 2,000-3,000 টাকার এরকম। আমরা যদি ট্রেন ঠিকমতো না পাই তাহলে আমরা তেল গাড়ি চালাতে পারবো না। তবে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ পাম্প মালিকদের। আমাদের চাহিদা অনুযায়ী দিতে পারছে না, কারণ সবাই তো একসাথে চাচ্ছে, সেজন্য দিতে পারতেছে না। আমাদেরকে বলা হয়েছে আমাদের চাহিদা মতো দিবে, কিন্তু দিতে পারতেছে না। এটা মানুষের ভিতরে একটা প্যানিক হয়েছে, যুদ্ধ লাগছে, সেই জন্য। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীর মতিঝিল সহ দেশের প্রায় সব ব্যাংকের শাখায় ভিড় করেছেন গ্রাহকরা।
কাল থেকে শুরু হতে যাওয়া টানা 7 দিনের ছুটির কারণে সচিবালয় সহ সব সরকারি অফিসগুলোতেও ছুটির আমেজে কর্মকর্তা কর্মচারীরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে শেষ কর্মদিবস, আর তাই শেষ মুহূর্তের লেনদেন সারতে রাজধানীর ব্যাংকগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। ব্যাংকপাড়া, মতিঝিল সহ বেশিরভাগ ব্যাংকেই দীর্ঘ লাইন। জমা দেওয়ার তুলনায় নগদ টাকা তোলার চাপই এদিন বেশি। লং টাইম বন্ধ তো ব্যাংক, যার জন্য টাকা নেওয়ার জন্য আসলাম, ঈদের সময় কাজে লাগবে। লম্বা লাইন হচ্ছে, নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে আর কি। অনেক, আমি প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম। যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, কিছু টাকা তো হাতে রাখতেই হয়। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা বাড়ি যাব। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ টাকার সরবরাহ নিশ্চিত করেছেন তারা। সেই সাথে ঈদের ছুটিতে প্রয়োজনীয় লেনদেনের জন্যও এটিএম বুথ সহ চালু থাকছে ডিজিটাল লেনদেনও। রেগুলার কাস্টমার আসছেন, ওনাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রাখা আছে এবং সকল প্রকার ভাঙতি টাকা সহ যার যে চাহিদা অনুযায়ী যাতে আমরা পূরণ করতে পারি ঈদের আগে, যাতে একজন মানুষ সারা বছর ব্যাংকিং করুক কিন্তু শেষ দিন এসে যাতে মনক্ষুণ্ণ না হয়, কোনো কারণেই মনক্ষুণ্ণ না হয় উনি, এটার ব্যবস্থা করা আছে। আজকে শেষ কর্মদিবস যদিও বলা হচ্ছে, কিন্তু আমাদের কিছু ব্যাংক কিন্তু বুধবার বৃহস্পতিবার 2 দিনই খোলা। এদিকে ঈদের ছুটি শুরুর আগেই ছুটির আমেজে সচিবালয়। বেলা গড়ার সাথে সাথেই অফিস ছাড়তে শুরু করেছেন অনেকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পুরো শিক্ষা ব্যবস্থায় একটি কারিকুলামে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আর শিক্ষা খাত নিয়ে নির্বাচনী ইশতেহারের সফল বাস্তবায়নে প্রথমে 180 দিন এবং পরে 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সকালে রাজধানীতে সিপিডির এক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় বক্তারা শিক্ষাকে দলীয়করণ না করার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম সংলাপে নতুন প্রজন্মের মধ্যে দক্ষতা তৈরি, নৈতিক শিক্ষা, বাল্যবিবাহ রোধ সহ প্রাথমিক শিক্ষাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই আয়োজন, যেখানে উঠে আসে স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম, অসঙ্গতি ও সম্ভাবনার কথাও। অনুষ্ঠানে ভর্তি পদ্ধতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নেওয়া হয়নি। আমরা দেখেছি কারিকুলামকে দলীয়করণ করা হয়েছিল। সুতরাং আমরা এনসিটিভির ক্ষেত্রে যেটুকু রিফর্ম করা প্রয়োজন বা সম্ভব, অন্ততপক্ষে আগামী বছর জানুয়ারির আগে যেন নেক্সট 3 মাসের ভিতর আমাদের কারিকুলামগুলি ডেভেলপ করতে পারি, যেখানে প্রয়োজন কিছুটা রিডিজাইন করতে পারি। ইবতেদায়ী মাদ্রাসা থাকুক, দেওবন্দি মাদ্রাসা থাকুক, আমার বাংলা মিডিয়াম থাকুক, বাংলা মিডিয়ামে ইংলিশ ভার্সন থাকুক। এখন রাইট নাও 21টা স্ট্রিম অফ এডুকেশন আমাদের দেশে কনকারেন্টলি রানিং, 21টা স্ট্রিম। আমরা প্রত্যেকটাতে সমমান চাই, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রাইমারিতে, তারপর অন্য জায়গাগুলোতেও। প্রাইমারিতে চাই কারণ প্রাইমারির দায়িত্ব হলো ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে সেকেন্ডারিতে উঠানো। এ সময় শিক্ষাকে রাজনীতিকরণ থেকে বিরত রাখার আহ্বান জানান শিক্ষাবিদরা। আর বিরোধী দলীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শিক্ষা ব্যবস্থায় স্থায়ী নীতিমালা তৈরিতে সরকারকে দরকারি সহযোগিতার আশ্বাস দেন। স্কুল ম্যানেজিং কমিটি চেয়ারম্যানদের কোয়ালিফিকেশন কমানো হবে। আমরা তো একটু সিঁদুরে মেঘ দেখলেই ডরাই, সেই জন্যই বলছি ওখানে যেন আবার রাজনৈতিক মনোনয়ন যেন না দেয়া হয়। অ্যাপিলেট ডিভিশন নভেম্বর 2017-তে আপলোড করেছে যে কোনো দলীয় কাউকে কোথাও কোনো স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসাবে দেয়া যাবে না। আপনারা যদি দেন আমি গিয়ে একটা রিট পিটিশন। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থার স্থায়ী কোনো নীতিমালা আমরা এখন পর্যন্ত আসলে দাঁড় করাতে পারি নাই। আপনারা জানেন যে এই পর্যন্ত আমাদের প্রায় 7টা কমিশন গঠন হয়েছে। আমরা মনে করি যে এবার সংসদে আমরা এই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সরকারকে এ বিষয়ে একটা সুস্পষ্ট নীতিমালা প্রণয়নে তাদেরকে আমরা সহযোগিতামূলক ভূমিকা পালন করতে চাই। নৈতিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নমূলক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারকে আহ্বান জানান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশে এই শিক্ষার মাধ্যমে যেন বৈষম্য আরো বেড়ে না যায়, বরঞ্চ উল্টো শিক্ষার মাধ্যমে আমরা বৈষম্য দূর করার ক্ষেত্রে একটা বড় হাতিয়ার যেন খুঁজে পাই। সুনাগরিক তৈরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার তাগিদ দেন আলোচকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ থেকে সর্বোচ্চ সুযোগ গ্রহণে অবকাঠামো উন্নয়ন সহ
নীতি সংস্কার প্রয়োজনীয়তার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার রাজধানীর বাড়িধারায় জাপান দূতাবাসে আয়োজিত এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষকরা জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপের সুযোগ গ্রহণের উপর জোর দেন। দেশের শিল্পের বিকাশে প্রযুক্তি ট্রান্সফার সহ বিভিন্ন খাতের নীতি প্রণয়নেও জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর উপর জোর দেন সেমিনারে অংশ নেয়া বিশেষজ্ঞরা। সেমিনারে সিপিডি ছাড়াও বিলস, এডিবি ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। মসজিদে ইমামদের নিয়োগ ও চাকরির সুরক্ষায় নতুন বিধিমালা প্রণয়নের কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খেয়াল খুশি মতো ইমাম নিয়োগ দেওয়া হয়। এই অনিয়ম বন্ধে সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে ইমামরা আর অযৌক্তিকভাবে চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন না। মন্ত্রী আরও বলেন, ইমাম মুয়াজ্জিনরা যেন 4 থেকে 6 সদস্যের পরিবার নিয়ে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য তাদের সম্মানই বাড়ানো হচ্ছে। পাশাপাশি নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্থানীয় তদারকি কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমরা চাই আগামী দিনে একটা রাষ্ট্র স্বীকৃত বিধিমালা, যেটির বদৌলতে ইমাম সাহেবদের নিযুক্তি ঘটবে অথবা নিযুক্তির অবসান ঘটবে। একটা রাষ্ট্র স্বীকৃত বিধিমালা, কোনো ব্যক্তির খেয়াল খুশিতে না। আর আরেকটা জিনিস আমরা চাই, যেন তারা এমন একটা হাদিয়া পান যেটা 4 জন 6 জনের একটা সংসার চালানোর মতো হয়। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ হাজার রজনীর শ্রেষ্ঠ এই মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা রাতটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতেই পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছিল। তাই মুসলমানদের কাছে লাইলাতুল কদর অত্যন্ত পুণ্যময় ও মর্যাদাপূর্ণ একটি রাত। পবিত্র কোরআনের সূরা আল কদরে বলা হয়েছে, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। হাদিসে উল্লেখ রয়েছে, রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে, তবে 26 রমজানের দিবাগত রাতেই এই মহিমান্বিত রাতটি পালন করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী নামাজ, দোয়া, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন জামায়াতে। সোমবার ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, এবার প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। বৃষ্টি হলে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে অতিবৃষ্টির কারণে যদি ঈদগাহে জামায়াত না হয়, তাহলে সকাল 9টায় বায়তুল মুকাররমের প্রধান জামাত হবে। কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলেও জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। এবং এটা আমাদের ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30টা। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। এখানে আপনারা জানেন যে প্রায় 35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। তার মধ্যে মহিলাদেরও সুযোগ থাকবে। এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে আহ্বান জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে সেদিন এই জামাতে অংশগ্রহণ করবেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দোকানে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে এক নারীকে বেঁধে হেনস্থার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি রবিবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর গুণানগরী এলাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে 2 হাত বেঁধে রাখা হয়েছে এক নারীকে। তাকে ঘিরে ভিডিও করছে কিছু মানুষ। স্থানীয়রা জানায়, বাঁশখালীর গুণাগড়ি মা ও শিশু হাসপাতালের সামনের একটি দোকানে চুরির অভিযোগে ওই নারীকে আটক করা হয়। এরপর খুঁটিতে বেঁধে তাকে জেরা করে কয়েকজন। 8 ঘন্টা পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে ওই নারীর বিরুদ্ধে স্থানীয় দোকানে চুরির অভিযোগ ছিল। এদিকে ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর তীব্র সমালোচনা হচ্ছে। এভাবে হেনস্থার নিন্দাও জানান অনেকে। সংবাদ শেষ করব ক্রাইম সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দিনাজপুর সহ 54 জেলায় খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ পর্যায়ক্রমে সকল ওয়াদা পূরণের আশ্বাস।
রেশনিং প্রত্যাহারের পরও কাটেনি জ্বালানি তেলের ভোগান্তি, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না দাবি শেখ রবিউলের। শেষ কর্মদিবসে সচিবালয় সহ সরকারি অফিসে ঈদের ছুটির আমেজ, ব্যাংকে গ্রাহকদের ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।